সাংবাদিক প্রেরণবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ এবং দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী মানব জীবন মহাসংকটে, আর্থিক রাজনৈতিক সব দিক থেকে আমাদের জীবন সংকটে। আর এই সংকটের মূলে আছে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি। আমরা অনেকেই বুঝতে পারি না যে রাজনীতি জীবনকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে, রাজনীতি জীবন জগৎকে পরিচালিত করে। প্রাকৃতিক শক্তির পর দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি, দুনিয়ার জীবনের নিয়ন্ত্রক শক্তি হচ্ছে রাজনীতি। এই রাজনীতি যদি মানবতাভিত্তিক হয় তাহলে মানব জীবন শান্তিময় হয়, নিরাপদ হয়, জীবন গতিশীল বিকশিত থাকে, সত্য বিকশিত থাকে, মিথ্যা প্রতিষ্ঠিত হতে পারে না। আর এই রাজনীতি যদি হয় মিথ্যাভিত্তিক, জুলুমভিত্তিক, একক গোষ্ঠীর স্বৈরতা ভিত্তিক, তাহলে পৃথিবীতে মানব জীবন ধ্বংস হয়ে যায়, সত্য বিলুপ্ত হয়ে যায়, মিথ্যার রাজত্ব কায়েম হয়ে যায়, খুন জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতার, দারিদ্র্য, বৈষম্য তৈরি হয়। কিন্তু খুবই দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ায় মানুষের জন্য আল্লাহ তাআলার দেয়া, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে সব ধর্মের, সব মত পথের, সব মানুষের জন্য যে জীবনের সমান অধিকার, নিরাপত্তা, মর্যাদা ভিত্তিক যে মানবতার রাজনীতি, যে রাজনীতির লক্ষ্য মানবতার রাষ্ট্র, সেটা এখন দুনিয়াতে নাই। এখন আছে জীবন বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, পাশবিক হিংস্র রাজনীতি। আর এই রাজনীতিটা চলছে দুইটা ধারায়। একটা একক ধর্মের নামে রাজনীতি, যেটা ধর্মের শিক্ষার বিপরীত, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, হিংস্র রাজনীতি চাপিয়ে দেওয়া। এটা ইসলাম এবং বিভিন্ন ধর্মের নামে এখন যে রাজনীতিটা চালু আছে, এটা ইসলামের রাজনীতি নয়, এটা ইসলামের নির্দেশিত রাজনীতির সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা ইসলামকে ক্ষমতার বলে চাপিয়ে দিতে নিষিদ্ধ করেছেন। ইসলামকে জ্ঞান এবং ভালোবাসার মাধ্যমে, দলিল এবং যুক্তির মাধ্যমে তুলে ধরতে বলেছেন। সব মানুষকে আল্লাহ জীবনের স্বাধীনতা দান করেছেন। কিন্তু বর্তমানে ইসলামী রাজনীতির নামে, ইসলামী রাজনৈতিক দলের নামে, ইসলামী রাষ্ট্রের নামে আমরা যেগুলো দেখি, তার একটাও ইসলামের নির্দেশিত রাজনীতি নয়, বরং ইসলামের নাম মোবারককে কুক্ষিগত করে, ইসলামের নামে ধোঁকা প্রতারণা দিয়ে দলীয় মতবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার যে মারাত্মক ষড়যন্ত্র, এতে করে আসল ইসলাম রুদ্ধ হয়, ক্ষমতাসীন দলের মতবাদ ইসলামের নামে কায়েম হয়ে আসল ইসলাম উৎখাত হয়ে যায়। ইসলামের নামে ক্ষমতাসীন দলের খুন, জুলুম, অবিচার, মিথ্যা, অনাচার সব কিছুই চালিয়ে দেওয়া হয়। একই সাথে অন্যান্য ধর্মের নামে যে রাজনৈতিক দল, রাষ্ট্র, সেগুলো সব ধর্মের বিপরীত। ধর্মের মৌলিক শিক্ষা, ধর্মের মৌলিক সত্য হলো দয়াময় আল্লাহ তাআলা তথা স্রষ্টাকে বিশ্বাস, স্রষ্টাকে ভালোবাসা, স্রষ্টার বন্ধন এবং স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, স্রষ্টার দেওয়া সব মানুষের জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতাকে স্বীকার করা। আর জীবনের নিরাপত্তা, অধিকার স্বীকার করতে হলে রাষ্ট্র সবার, সম্পদ সবার, দুনিয়া সবার, এটা স্বীকার করতে হবে। স্রষ্টার দেওয়া সূর্য, চন্দ্র, আলো, বাতাস, মাটি, পানির মতো সবার বাঁচার অধিকার আছে। সম্পদ সবার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার আল্লাহ তাআলাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবাইকে দান করেছেন। এভাবে ইসলাম এবং সব ধর্মের আসল রাজনীতি হলো সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ভিত্তিক মানবতা রাষ্ট্রের লক্ষ্যে, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায় সর্বজনীন মানবতার রাজনীতি। আর সেটা এখন ইসলাম এবং অন্যান্য ধর্মের নামেও নাই, সব ধর্মের নামে, ইসলাম এবং সব ধর্মের নামেই এখন যে রাজনীতিটা আছে, এটা ইসলাম বিরোধী, সকল ধর্মের বিরোধী, জীবন মানবতা বিরোধী। এটা আমরা আজকে ইসরায়েলের ধর্ম রাষ্ট্রের নামে দেখতে পাচ্ছি, ইন্ডিয়া দেখতে পাচ্ছি, আফগানিস্তান তালেবানে দেখতে পাচ্ছি, কেবলাভূমি আল আরবে, ইরানে, বিভিন্ন জায়গায় আইএস, সালাফি, এভাবে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী রাজনীতি। এটা থেকে জীবনকে, ধর্মকে, রাষ্ট্রকে বাঁচাতে হবে, জীবনের স্বাধীনতা, অধিকারকে, নিরাপত্তাকে বাঁচাতে হবে। একই সাথে আরেকটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, জীবনকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে বস্তুবাদী চেতনা ভিত্তিক রাজনীতি। বস্তুবাদী চেতনা হচ্ছে মানে জীবনের সত্যকে অস্বীকার, জীবন যে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে, জীবন কেবল জীবনের স্রষ্টার নামে, স্রষ্টার আলো, রাসালাতের আলোকে জীবন হবে। জীবন কখনো মানে বস্তুর নিচে যেতে পারে না, বস্তু জীবনের ঊর্ধ্বে যেতে পারে না, বস্তু আত্মসত্তার মূল পরিচয় হতে পারে না। এতে করে মানব জীবন অস্বীকার হয়, জীবনের মর্যাদা অস্বীকার হয়, জীবন একেবারে ধ্বংস হয়ে যায়
অর্থাৎ মানবিক চেতনা ধ্বংস হয়ে যায়। মানুষ ভাষাগোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের মধ্যে দিয়ে পারস্পরিক বিদ্বেষ, বৈষম্য, শত্রুতা করে মানবতাকে খণ্ডিত করে, পরস্পর শত্রু হয়ে যায়, পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে, দুনিয়াকে খণ্ডিত করে, এভাবে মিথ্যা জুলুমের রাজত্ব কায়েম হয়। তাই আমরা আজকে মানব জীবনের যে সংকট, দুইটা সংকট, একটা আত্মিক সংকট, আমরা নিজেরা যে মানুষ, আমাদের জীবন যে স্রষ্টার নামে বস্তুর ঊর্ধ্বে জীবনের এই পরম সত্যটা, মৌলিক সত্যটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। দুনিয়াতে আমাদের মানব সত্তা বিলুপ্ত হয়ে গেছে, মানবাত্মা মরে গেছে। আমরা মানুষ দাবি করেও অমানুষ হয়ে গেছি, আত্মিক দিক থেকে অন্ধকারে মিথ্যায় চলে গেছি, স্রষ্টার বন্ধন হারিয়ে। অপর দিক থেকে আমরা মানুষ দাবি করে অন্য মানুষের অধিকার স্বীকার করি না, যে অধিকার স্রষ্টা আমাকে এবং সব মানুষকে, আমাদের প্রত্যেককে যে অধিকার দান করেছেন, বাঁচার অধিকার, যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার, রুটি রুজির অধিকার, আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব মালিকানা, বিশ্ব সম্পদের উপর মালিকানা, সব কিছুই চিন্তায় উৎখাত হয়ে গেছে। এবং আমরা সব মানুষকে এই দুইটা মিথ্যার রাজনীতি, ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদের চেতনা রাজনীতি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে, আমাদেরকে মিথ্যার দাস বলাচ্ছে, আমাদেরকে জুলুমের, খুনের, সন্ত্রাসের, পাশবাতার অংশীদার করছে। সেখান থেকে আমরা আমাদের আত্মা বাঁচানো, জীবন বাঁচানো, ধর্ম বাঁচানো, রাষ্ট্র বাঁচানোর জন্য স্রষ্টার দেয়া, স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবন মানবতার যে প্রাকৃতিক রাজনীতি, একই সাথে সব ধর্মের মানবিক মূল্যবোধের যে রাজনীতি, মানবতার রাজনীতির মধ্য দিয়ে আমাদেরকে মানবতার রাষ্ট্র গড়তে হবে। আমরা মানুষ হিসেবে মানবতার রাজনীতি বুঝতে হবে। মানবতার রাজনীতি না বুঝলে আমরা মানুষ দাবি করতে পারবো না। আমাদের জীবন মিথ্যার নিয়ন্ত্রণে চলে যাবে। আমাদেরকে কিসে নিয়ন্ত্রণ করে? আমরা অরাজনৈতিক হতে পারবো না। অরাজনৈতিক হলেও তিনি মানুষ থাকেন না, কোনো ধর্মের অনুসারীও থাকেন না, তিনি মিথ্যা জুলুমের কাছে আত্মসমর্পণ করে ফেলেন। একই সাথে মানবতা বিরোধী, জীবন বিরোধী, ধর্ম বিরোধী রাজনীতি করলেও সেটা সত্য মানবতার বিরুদ্ধে আমরা যুদ্ধে শরীক হলাম, আমরা মিথ্যা জুলুমের অংশীদার হয়ে গেলাম। তাই সব মানুষের জন্য, আমরা যে কোনো ধর্মের অনুসারী হই, আমরা যে মানুষ দাবি করলে আমাদেরকে আমাদের বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে আমাদের যে মানব সত্তা, আমাদের জীবনের যে মূল আত্মপরিচয়, আমরা নিজেরা মানুষ এটা বুঝতে হবে। নিজের অধিকারের সাথে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। আর সব মানুষের অধিকার বাস্তবায়নের জন্য মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে। এবং সেজন্য মানবতার রাজনীতি লাগবে, যে রাষ্ট্র এক ধর্ম, এক জাতির, এক গোত্রের, এক ভাষাভাষীর, এক বর্ণের নয়, রাষ্ট্র সবার, সব মানুষের। এটা স্রষ্টার বিধান, স্রষ্টার রাসূলের দেওয়া রহমত। এবং একই সাথে রাজনীতি হতে হলে সেটা মানবতা ভিত্তিক হতে হবে, জীবন ভিত্তিক হতে হবে, সত্যভিত্তিক হতে হবে। সেটা এক গোষ্ঠীর দলকে দল বলা যায়, রাজনৈতিক দল বলা যায় না। এভাবে কোনো ধর্মের নামে দল হতে পারে, মতবাদের ভিত্তিতে দল হতে পারে, কোনো মতাদর্শের দল হতে পারে, এভাবে কোনো পেশার ভিত্তিতে দল হতে পারে, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, কৃষক সমিতি, শিক্ষক সমিতি হতে পারে। কিন্তু সেটা রাজনৈতিক দল হবে না। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্ব করতে হবে, সব মানুষের জীবন স্বীকার করতে হবে। রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক সব মানুষ স্বীকার করতে হবে। রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক বর্ণের, এক গোত্রের হলে অন্য সব মানুষের অধিকার, জীবন, মালিকানা, বিশ্বাস, দর্শন সব ধ্বংস, উৎখাত হয়ে যায়, নিরাপত্তা ধ্বংস হয়ে যায় এবং জীবন নিষিদ্ধ হয়ে যায়, সত্য নিষিদ্ধ হয়ে যায়, রাষ্ট্র এক গোষ্ঠীর কারাগার, কসাইখানা হয়ে যায়। এই জন্যই পৃথিবীতে বর্তমানে মিথ্যা, খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দারিদ্র্য, বৈষম্য, বিদ্বেষ টিকে আছে। মানুষ অমানুষ হচ্ছে এবং রাজনীতির নামে খুন জুলুম চালাচ্ছে। আমরা সারা দুনিয়ায় সেটা দেখতে পাচ্ছি। আর বিশেষভাবে বাংলাদেশ, আমরা আশা করেছিলাম বিগত 5ই আগস্টের পর আমাদের জীবনে স্বাধীনতা ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, নিরাপত্তা ফিরে আসবে, অর্থনৈতিক গতিশীল হবে, দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, রাষ্ট্রীয় সন্ত্রাস হবে না, রাষ্ট্র জবরদখল হবে না, চাকরি বাকরি দলীয়করণ হবে না, রাষ্ট্র দলীয়করণ হবে না, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং সব কিছু আবার জনগণের হবে, দলীয়করণ হবে না। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে মর্মান্তিকভাবে লক্ষ্য করছি যে না, বিগত সরকারের পতনের পর, 5ই আগস্টের পর আমাদের আশার বিপরীত হয়ে গেছে। আজকে জননিরাপত্তা নাই। আজকে ধর্মের নামে অধর্মগ্রবাদ, সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি, খুন জুলুম করছে এবং মাজার ভাঙছে, মসজিদ ভাঙছে, জবরদখল করছে, মন্দিরে, প্যাগোডায়, গির্জায় হামলা করছে, আমাদের যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলা রুদ্ধ করছে, মব সন্ত্রাস হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়। এবং আমরা আশা করেছিলাম সরকার পক্ষপাত মুক্ত হবে, একক দলীয় হবে না এবং সর্বজনীন হবে, মানবিক হবে এবং সরকার হবেন দলনিরপেক্ষ। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি সরকার দলনিরপেক্ষ নন, পক্ষপাত মুক্ত নন। তারা ধর্মের নামে অধর্মগ্রবাদী, জঙ্গিবাদী দলগুলোকে পক্ষপাত করছেন, তারা তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, নিজেরা আবার ক্ষমতার বলে একটা দল করে ক্ষমতার পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করে তাদেরকে প্রতিষ্ঠিত করছেন। এভাবে সরকার যখন নির্বাচনী সরকার কখনো
দল পক্ষপাতভুক্ত হতে পারেন না, কোনো একক দলের পক্ষে যেতে পারেন না। সব দলের প্রতি সুবিচার করতে হবে, সবার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার স্বীকার করতে হবে, সব দলকে সমাবেশ করার সুযোগ দিতে হবে। কিন্তু আমরা দেখছি আমাদেরকে সভা সমাবেশ করার সুযোগ দেওয়া হয় না, সংলাপে ডাকা হয় না। অথচ আমরা বিগত সরকারের বিরুদ্ধে 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে। আমরা ভাঙচুর করে নাই, অগ্নিসংযোগ করে নাই, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি একাডেমিকভাবে। অথচ সে সরকারের পতনের পর আবার গণতন্ত্রের লক্ষ্যে আমাদেরকে ডাকা হয় না, আর অন্য দলগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। এইভাবে রাষ্ট্রীয় দর্শকে দলীয়করণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকারি পৃষ্ঠপোষকতা যে দলটা হয়েছে তারা মব সন্ত্রাস করছেন, তারা চুরি ডাকাতি করছেন, চাঁদাবাজি করছেন। এই গুলশানেও পরশু ডাকাতি হলো, মানুষের ঘরে গিয়ে, শিল্পপতিদের ঘরে ঘরে গিয়ে এভাবে হুমকি দেয়, গ্রেপ্তারের হুমকি দেয়, মিথ্যা মামলার হুমকি দেয়, কলকারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, কোটি কোটি টাকা চাঁদা দাবি করে, 100 কোটি টাকা পর্যন্ত বড় বড় শিল্প গোষ্ঠীর কাছে চাঁদা দাবি করছে। এভাবে একটা মিথ্যার, রাষ্ট্রের ভিত্তিকেই মিথ্যা করে ফেলা হয়েছে, রাষ্ট্রকে চুরি ডাকাতির হাতিয়ারে পরিণত করা হচ্ছে, এবং তাদের মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আশা দেখছি না আমরা। বরং আবার গণতন্ত্রের নামে প্রহসন, জালিয়াতির নির্বাচন, রাষ্ট্র জবরদখলের একটা ষড়যন্ত্রমূলক নির্বাচনের আমরা আলামত দেখতে পাচ্ছি। কারণ সরকার পক্ষপাতদুষ্ট। সরকারের যে উপদেষ্টা পরিষদ সেখানেও দলীয় লোক আছেন, জঙ্গিবাদী লোক আছেন। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে আপনারা সংশোধন হন, আপনারা দলনিরপেক্ষ হন, আপনারা পক্ষপাত মুক্ত হন, আপনারা সব মানুষের অধিকার স্বীকার করুন, এবং সবার সমাবেশের অধিকার স্বীকার করুন। দুর্নীতি এবং এই গুন্ডামি, সন্ত্রাস, এই দলীয়করণ, এগুলো পরিহার করুন। এবং পক্ষপাত মুক্ত না হলে আপনাদের মাধ্যমে পক্ষপাত মুক্ত নির্বাচনও হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ অল হিউম্যানিটি রেভলিউশন আরেকটা দাবি জানিয়েছি যে বর্তমানে সামাজিক নিরাপত্তা নাই, ঘরে বাইরে বের হওয়া যায় না, মা বোনদের জন্য মারাত্মক একটা অনিরাপদ রাস্তাঘাট, সমাজ পরিবেশ, এবং ভোট কেন্দ্রে সবাই 5-6 ঘন্টা গিয়ে দাঁড়িয়ে থাকার মতো সময় সুযোগও নাই। আর অপরদিকে 1,20,00,000 নাগরিক প্রবাসী, তাদের সবার ভোট দেওয়ার জন্য আমাদের এখন মোবাইল ভোট সিস্টেম মানে কার্যকর করা দরকার, যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা যেভাবে বিকাশে নগদে টাকা পয়সা লেনদেন করি, আমরা ব্যাংকিং করি, এভাবে যার যার রাষ্ট্রীয় আইডি, যে ভোটার আইডি আছে এবং পাসওয়ার্ড থাকবে, এই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা যার যার পছন্দনীয় দলের মার্কায় আমরা বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে আমরা ভোট দিলে সেটা হবে নিজের ঘরে বসে। আমরা দেশে বিদেশে যেখানেই আমরা নাগরিকরা থাকি না কেন, আমরা প্রত্যেকেই ভোট দিতে পারবো। এবং সবার ভোট যদি দেওয়ার সুযোগ না থাকে সেটাকে সুষ্ঠু নির্বাচন, সেটাকে গণতন্ত্রও বলা চলে না। তাই আমরা বর্তমান সংকটে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা দলনিরপেক্ষ হন, পক্ষপাত মুক্ত হন, সবার অধিকার স্বীকার করুন, সবাইকে নিয়ে চলুন। শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন যে পেশাজীবী সংগঠন আছে, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, শিক্ষক সমিতি, সবাইকে নিয়ে দেশের সব মানুষকে সংঘবদ্ধ, যখন যেহেতু এখন সংসদ নাই, তাই সবার সাথে আলোচনা করে আপনারা যেহেতু নির্বাচিত নন, আপনারা যেহেতু জবাবদিহি নন, আপনারা যেহেতু একটা বিশেষ নির্বাচনী সরকার, তাই আপনাদেরকে দলনিরপেক্ষ থাকতে হবে, পক্ষপাত মুক্ত থাকতে হবে, সেনাবাহিনীকে পক্ষপাত মুক্ত রাখতে হবে, পুলিশ প্রশাসনকে পক্ষপাত মুক্ত রাখতে হবে, এবং নির্বাচন কমিশনকে পক্ষপাত মুক্ত রাখতে হবে। তাহলেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক বাংলাদেশ হবে, মানবিক বাংলাদেশ হবে, শান্তির নিরাপদ বাংলাদেশ হবে। রাজনীতির নামে খুন, সন্ত্রাস, জুলুম, জবরদখল, স্বৈরতা, পাশবতা, গুন্ডামি এসব দূর হয়ে জনগণ শান্তি পাবে, অর্থনীতি গতিশীল হবে। এবং কারণ অর্থনীতি বর্তমানে ধ্বংস হয়ে গেছে, কলকারখানা দলীয়করণ, অফিস আদালত দলীয়করণ, চাকুরিচ্যুতি, এভাবে একটা মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় চলছে। এবং কৃষক শ্রমিক সমাজ মারাত্মক দুঃখে আছে, বিপদে আছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এভাবে জননিরাপত্তা নাই। এই অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না, একটা রাষ্ট্রহীন, একটা অরাজকতার জনপদে পরিণত হয়ে গেছে বাংলাদেশ। সেখান থেকে উদ্ধারের জন্য সরকারের সাথে সাথে আমাদের জনগণের কাছে আবেদন থাকবে, আমরা যারা সত্যকে, ন্যায়কে, কল্যাণকে, মানবতাকে, অধিকারকে, স্বাধীনতাকে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসি। রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা দুই দিক থেকে হয়, একটা বাহিরের দিক থেকে বর্ডারের স্বাধীনতা, মানচিত্রের স্বাধীনতা, অপর দিক থেকে অভ্যন্তরীণ স্বাধীনতা। শুধু বাহিরের স্বাধীনতা থাকলে হয় না, অভ্যন্তরীণভাবেও রাষ্ট্র জবরদখল হয়। এক গোষ্ঠীর রাষ্ট্র মানে রাষ্ট্র জবরদখল হয়ে যাওয়া, রাষ্ট্র স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র হয়ে যাওয়া, রাষ্ট্র মিথ্যা জুলুমের হাতিয়ার হয়ে যাওয়া, রাষ্ট্র ক্ষমতাসীন গোষ্ঠীর বাহিরে সবার জন্য কারাগারে কষাইখানায় পরিণত হয়ে যাওয়া, সেটা আর রাষ্ট্র থাকে না, এক গোষ্ঠীর জমিদারি, তালুকদারি, স্বৈরতা, দস্যুতা, পাশবাতে পরিণত হয় এবং অলরেডি হয়ে গেছে। সেখান থেকে রাষ্ট্রকে বাঁচানোর জন্য, যার যার ধর্মকে বাঁচানোর জন্য, জীবনের নিরাপত্তা রক্ষার জন্য, অধিকার স্বাধীনতা রক্ষার জন্য, এবং যার যার সহায় সম্পদ রক্ষার জন্য, রুটি রুজি রক্ষার জন্য আমরা সব মানবিক মানুষকে
ঐক্যবদ্ধ হতে হবে, মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি স্রষ্টাকে বিশ্বাস করি, ভালোবাসি, স্রষ্টা রাসূলকে ভালোবাসি, যার যার ধর্ম এবং ধর্মের প্রবর্তককে ভালোবাসি, আমরা জীবন মানবতার রাষ্ট্রকে ভালোবাসি, আমরা যদি খুন-জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দরিদ্রতা, স্বৈরতাকে আমরা ঘৃণা করি, মানুষ দাবি করলে করতে হবে, তাহলে আমরা একগোষ্ঠীর রাজনীতিকে পরিহার করে একক ধর্মের নামে যে অধর্মগ্রবাদী ধর্মের নামে ধোঁকার দলকে পরিহার করে এবং একক গোষ্ঠীবাদী, জাতীয়তাবাদী, সন্ত্রাসী, পাশবিক রাজনীতিকে পরিহার করে আমরা সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায় এবং সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজি ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। না হলে বিগত শতাব্দীতেও মুক্তি আসে নাই, আগামী 1 শতাব্দীতেও মুক্তি আসবে না। মিথ্যা, জুলুম, স্বৈরতা, সন্ত্রাস, খুন, অবিচারে কায়েম থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি স্বপন রানা দৈনিক মানব ফ্রন্টে কাজ করি। আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাত ধরে নতুন বাংলাদেশ তৈরি হলো, তারা আবার একটি রাজনৈতিক দলও করলো। ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়, তারাই চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। আসলে এই বিষয়ে আপনারা যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশ তৈরির সূচনা হবে, নতুন রাজনীতির সূচনা হবে, আবার অধিকার স্বাধীনতা ফিরে আসবে, নিরাপত্তা ফিরে আসবে, অর্থনৈতিক গতিশীল হবে, সব মানুষের নাগরিকত্ব স্বীকার করা হবে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে না, নতুন বাংলাদেশ হয় নাই, নতুন রাজনীতিও আসে নাই। আবার ধর্মের নামে অধর্মগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাজনীতি আর বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার মিশ্রণ একটা দল তৈরি হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়। আসলে দল জনগণের মাধ্যমে তৈরি হতে হয়, জনগণের ভিতর থেকে আসতে হয়। ক্ষমতার বলে, অর্থের বলে, মানে ক্ষমতার ব্যবহার করে যদি দল চাপিয়ে দেওয়া হয়, সেটা আসলে রাজনৈতিক দল হয় না, সেটা একটা কৃত্রিম দল, ভুয়া দল। আমরা দেখতে পাচ্ছি, আপনি যে দলটার কথা বলেছেন, তারা বিভিন্ন জায়গায় আর্মি, পুলিশ, একেবারে নেভি, বিডিআর, র্যাব সবাইকে নিয়ে প্রোগ্রাম করেন, জনগণ থাকে না, আবার ভাড়া করে মানুষ নিয়ে যান, টোকায় নিয়ে যান। এবং আমরা অবহেলা করে কাউকে টোকায় বলছি না, যেটা প্রচলিত অর্থে বলা হচ্ছে। এবং বস্তি থেকে মানুষ নিয়ে আসেন টাকার বিনিময়ে, সেটা আমাদের কাছে শত শত প্রমাণ আছে যে তারা বলছেন আমরা 100 টাকার জন্য আসি, আমরা কোথায় আসি নিজেরাও জানি না, দলের নামও জানে না, লক্ষ্য কি, কার পক্ষে কার বিপক্ষে আসছে সেটাও জানে না। এভাবে কৃত্রিম দল করলে গণতন্ত্র আসবে না, রাষ্ট্র রক্ষা হবে না, নতুন রাজনীতিও হবে না, নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন জীবন সমাজ ব্যবস্থাও তৈরি হবে না। আগের সেই জুলুম চলছে, ক্ষমতার বলে মিথ্যা মামলা চলছে, পুলিশকে মিথ্যা মামলার এভাবে সন্ত্রাস চলছে, রাষ্ট্রীয় দলীয়করণ হচ্ছে, চাকরি বাকরি দলীয়করণ হচ্ছে, দলের বাইরের লোকদেরকে বিতাড়িত করা হচ্ছে। এবং সমস্যা হচ্ছে ধর্মের নামে অধর্মগ্রবাদকে প্রশ্রয় দিয়ে ইসলাম এবং সব ধর্মকে ধ্বংস করা হচ্ছে। এজন্য আমাদেরকে, মানে মানবিক মানুষগুলোকে, আমরা যারা জীবন স্বাধীনতা অধিকারে বিশ্বাস করি, আমরা যারা রাষ্ট্রকে ভালোবাসি, আমাদেরকে অবশ্যই মানবতা রাজনীতির ভিত্তিতে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে, আবার মানবতার বিপ্লবের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন রাজনীতি পৃথিবীতে বর্তমানে শুধু মানবতা রাজনীতি, ইনসানিয়ত বিপ্লবে আছে। আর বাকি রাজনীতিগুলো শতাব্দীর পর শতাব্দী যে রাজনীতি চলছে, সেটা শুধু দুইটা রাজনীতি, যেটা আমি একটু আগেও বলেছি, ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি থেকে ধর্মকে, জীবনকে, রাষ্ট্রকে বাঁচাতে হবে এবং বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার রাজনীতি থেকে মুক্ত হতে হবে। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 2 কোটি মানুষ মারা গেছে, সেটার পিছনে ছিল বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার রাজনীতি। জাতীয়তাবাদের মানে বস্তুবাদী জাতীয়তাবাদের উঠতে হতে হয়। আমরা সব মানুষ, মানব জাতি, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা যদি মানব জাতীয়তা স্বীকার না করি, আমরা মানুষ দাবি করতে পারবো না। আমরা হাওয়া আলাইহিস সালাম বা আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসেবে সব মানুষ যে ধর্মের, যে পথের, যে বর্ণের হই না কেন, যে এলাকার হই না কেন, আমরা ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বর্ডারের ঊর্ধ্বে সবাই মানুষ, মানব জাতি, সবার সমান অধিকার, সবার সমান অক্সিজেন, সবার নিঃশ্বাস নেওয়ার অধিকার, সবার বাঁচার অধিকার, যার যার বিশ্বাসে চলার অধিকার, রুটি রুজির অধিকার, সম্পদের অধিকার স্বীকার করতে হবে। এজন্য মানব জাতীয়তার ভিত্তিতে মানবতা রাজনীতি একমাত্র মুক্তির পথ। সেটা পৃথিবীর প্রাকৃতিক চিরন্তন রাজনীতি, কিন্তু যুগের প্রেক্ষিতে বর্তমানে মানবতা রাজনীতি একমাত্র নতুন রাজনীতি। এই নতুন রাজনীতি, নতুন মানব জীবন, নতুন রাষ্ট্র, নতুন সমাজ, নতুন দুনিয়া, আবার কল্যাণ, শান্তির, ভালোবাসার, নিরাপদ দুনিয়া আবার তৈরি করতে পারে কেবলমাত্র। মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা হয়েছে, এটাকে নিয়ে আপনার কি বলার আছে? মাইলস্টোন স্কুল কলেজে যে মারাত্মক বিপর্যয় ঘটলো, আমরা এটাকে হত্যাকাণ্ড হিসাবে দেখি। কারণ হচ্ছে যে বিমান বাহিনী, এই অফিসাররা বড় বড় বাংলো নিয়ে বসে থাকেন, তারা কি করেন? একটা 1976 সালের একটা, সরকারের কোনো ব্যর্থতা আছে? অবশ্যই আছে। এটা সরকার, বিমান বাহিনী, সব বাহিনীর ব্যর্থতা। কারণ 1976 সালের একটা পুরনো অকেজো লক্কর ঝক্কর বিমান দিয়ে এভাবে প্রশিক্ষণ দেওয়ানো হয়। আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, আগেও একাধিক এই ধরনের পাইলট
শিক্ষার্থী পাইলট, শিক্ষানবিশ পাইলট সহ নিহত হয়েছেন এবং এরপরেও তাদের বোধোদয় হয় নাই। তারা নিজেদের সুখ শান্তি তাদের শুধু বিলাস বেশন নিয়ে ব্যস্ত, বড় বড় চেয়ার, বড় বড় বাংলো নিয়ে তারা ব্যস্ত আছেন। জনগণের সুখ দুঃখ সংকট নিয়ে সরকার এবং বাহিনীগুলোরও কোনো মাথা ব্যথা নাই। অপরদিকে প্রশিক্ষণের জন্য একটা জনবিরল এলাকা বেছে নিতে হয়। জনবহুল এলাকায় এই মানে প্রশিক্ষণ বিমান, এটা বিমানের জন্য প্রশিক্ষণের জন্য এলাকা নির্ধারণ করা, সেটা একটা মারাত্মক মানে মূর্খতা, সেটা দায়িত্বহীনতা, সেটা জনগণকে মানে হত্যার মুখে ঠেলে দেওয়া। যেখানে মার্কেট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, জনবহুল এলাকায় প্রশিক্ষণের জন্য কখনো গ্রহণযোগ্য নয়। তো অপরদিকে এটা নিয়ন্ত্রণ নাই, এটা মেরামত নাই এবং এটার আর বিমানবন্দরের পাশে স্কুলের অনুমোদন দেওয়া সেটাও ঠিক নয়। স্কুল, মার্কেট এগুলো বিমানবন্দরের আশেপাশে জনবহুল মানে কোনো কিছু হওয়া উচিত নয়। তো এই জন্য এগুলো মূলত আগের এখন বর্তমানের সব সরকারের ব্যর্থতা, দায়িত্বহীনতা এবং যে বিপর্যয় ঘটে গেছে এটা হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে। এটার নিন্দা এবং এটার শোকের কোনো ভাষা নাই। আজকে শিশুগুলো, মা বাবা, ভাই বোন, আপনজন, পরিবার, আজকে সবাই এই পরিবারগুলো ধ্বংস বিপর্যস্ত হয়ে গেছে। আজীবন এই শোক তারা কাটিয়ে উঠতে পারবেন না এবং এখান থেকে আমাদের মুক্তির জন্য, উদ্ধারের জন্য সরকারকে, বাহিনীগুলোকে অবশ্যই খুবই দায়িত্বশীল এবং জননিরাপত্তায় খুব মানে দায়িত্বশীল হতে হবে। সব কিছু তদারক করতে হবে, কিন্তু সেগুলো নাই। এবং শুধু এই সাইড নয়, আসলে দেশের কোনো দিকেই সরকারের কোনো খেয়াল নাই, জননিরাপত্তার খেয়াল নাই। বাজার সাজার থেকে শুরু করে, রোডঘাট থেকে শুরু করে মানে নিরাপত্তার কোনো দিকেই খেয়াল নাই। একটা অনিরাপদ জনপদে পরিণত হয়ে গেছে। তার একটা নিদর্শন এই স্কুলের উপরে এইভাবে বিমান ক্রাশ হয়ে পড়া, এতগুলো শিশু নিহত হওয়া, এতগুলো পরিবার ধ্বংস হয়ে যাওয়া, এটা একজন শিক্ষক নবিশ মূল্যবান সম্পদ পাইলট নিহত হওয়া, সবকিছুর জন্য সরকার এবং সামরিক বাহিনী, বিমান বাহিনী সবাই দায়ী। তাদের সবাইকে এই দায় অবশ্যই নিতে হবে এবং তাদের সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে তাদের সবার বিচার হওয়া উচিত। এবং অপরদিকে ভবিষ্যতে যেন না হয় সেজন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ইনসানিয়ত বিপ্লব সবার কাছে অনুরোধ জানাচ্ছি। পিআর পদ্ধতি নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে। জি, ধন্যবাদ। পিআর পদ্ধতি নির্বাচন আসলে নির্বাচনেই না, এটা নির্বাচনের নামে একটা জালিয়াতি প্রহসন, একটা ধোঁকা, একটা মূর্খতা। যারা রাজনীতি বুঝেন তারা এটাকে সমর্থন করতে পারবেন না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলো আমি কাকে ভোট দিব, আমি তো আমার এলাকার, আমার আসনে কাউকে নির্বাচন করতে পারবো না। আমি একটা মার্কায় ভোট দিব, দল সেখানে একজনকে মনোনীত করে ফেলবে যার সাথে আমার সুখ দুঃখের কোনো সম্পর্ক নাই, যে আমার কাছে জবাবদিহি নয়, যে আমার কাছে বাধ্য নয়, যে আমার ভোটের কোনো তোয়াক্কা করবে না। তো এইভাবে আমি কাকে ভোট দিব? 300 আসনে এখন কে নির্বাচন হবে? সাপোজ আমি পিআর পদ্ধতিতে যদি ধরে নেওয়া হয় যে প্রতি 2 লাখে একজন এমপি নির্বাচিত হবেন, আমি 2 লাখ ভোট পাইলাম, তো আমি কোন এলাকার প্রতিনিধিত্ব করব? তো এবার সারা দেশের প্রতিনিধিত্ব এটা হয় না। এটা কেবলমাত্র প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, এটা রাষ্ট্রপতির পক্ষে সম্ভব হতে পারে, কিন্তু এটা একজন এমপির কাছে এলাকার মানুষের সুখ দুঃখ তারা আসেন যান, এলাকার সমস্যা, এলাকার উন্নয়ন, এলাকার সমস্যা সংকট নিয়ে একজন এমপি কাজ করেন। শুধু আইন প্রণয়নেই সংসদে বসে এমপির কাজ নয়, এমপি জনপ্রতিনিধি, এমপি শুধু মেম্বার অফ দি পার্লামেন্ট নয়, তিনি রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। এভাবে জনগণের প্রতিনিধিত্ব কার্যকর হয় এমপির মাধ্যমে। তো জনগণের তো প্রতিনিধিত্ব হবে না। তো এটা এই পিআর পদ্ধতির নির্বাচন তারাই দাবি করে যাদের জনভিত্তি নাই, যারা কোনো আসনেই সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটা আসনও পাবে না, যারা সারা দেশের সব লোককে মিলিয়ে একটা আসন পেয়ে সংসদে গিয়ে এমপি হওয়ার খাস মেটানো, এভাবে মানে এটা এক ধরনের অনির্বাচিত, অপ্রতিনিধিত্বশীল। এটা যিনি এমপি হয়ে সেখানে যাবেন তিনি মানে কোনো বলতে পারবেন না আমি অমুকের প্রতিনিধিত্ব করি, অমুক এলাকার প্রতিনিধিত্ব করি, অমুক আসনের প্রতিনিধিত্ব করি। তো 300 আসন থেকে সেভাবে হবে না। তো এই আসন কে নির্ধারণ করবে? এটা একটা মানে একটা অবৈজ্ঞানিক, এটা নন গ্রামেটিক, এটা একটা রাজনীতির ব্যাকরণ সংজ্ঞার মধ্যেও পড়ে না। যদিও পৃথিবীর কোনো জায়গায় সেটা আছে, কিন্তু সেটা বাংলাদেশের জন্য কোনো মতেই প্রযোজ্য নয়। তো এভাবে আমাদেরকে মানে সুষ্ঠু নির্বাচনে আসতে হবে, ডিজিটাল মোবাইল থাম নির্বাচনে আসতে হবে এবং সব আসন থেকে প্রতিনিধিত্বশীল হতে হবে। সব আসনের জনগণকে অধিকার দিতে হবে যে আমি কাকে ভোট দিব, আমি ব্যক্তিকে চিনতে হবে। কিন্তু এখানে পিআর নির্বাচনে ব্যক্তি চেনা যায় না, শুধু মার্কা চেনা যায়। আর তখন জনগণের এমপি বানানোর অথরিটি থাকে না, ওই দলেই মনোনীত করে যে আমার আসন থেকে, আমার দল থেকে আমি এই 5 জনকে দিলাম। আমি একটা দল 5টা আসন পাইলো বা 20টা আসন পাইলো, ওই দলের ক্যাবিনেটেই
দলের নেতাই এই 5-10 জনকে এমপি মনোনয়ন করেন, জনগণ নয়। তো এটা গ্রহণযোগ্য নয়, এটা একটা জালিয়াতি, এটা মানুষের মধ্যে মারাত্মক বিভক্তি সৃষ্টি করে, ধর্মের ভিত্তিতে বিভিন্ন মতবাদের ভিত্তিতে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। এটা একটা দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখে না, এটা একটা মানে জালিয়াতি পদ্ধতি, এটা একটা ধ্বংসাত্মক পদ্ধতি, এটা একটা অরাজনৈতিক পদ্ধতি, এবং এটা কেবলমাত্র যাদের জনসমর্থন নাই তাদের সংসদে যাবার একটা অসুস্থ অশুভ রাজনৈতিক হাতিয়ার মাত্র। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী 26 ফেব্রুয়ারি নির্বাচনের দাবি করছেন তারা, সেটি হয়তো এপ্রিলে গড়াতে পারে, তাদের পক্ষ থেকে এটি দাবি। আপনি যেটি পিআর পদ্ধতির কথা বলছেন, বা আমরা এনসিপি বা জামাতের কথা বলি, তারা বলছে যে পিআর পদ্ধতি লাগবেই। তো ঐক্যমত কমিশন যে ঐক্যমতগুলো গঠন করছে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যের বিনিময়, এখানে যদি একমত হতে না পারে তাহলে নির্বাচন আসলে কবে হবে, এটা নিয়ে আপনাদের কি ধরনের অনিশ্চয়তা রয়েছে, বা নির্বাচন আপনারা কখন দাবি করছেন? বা এটার সাথে আরেকটা হচ্ছে, যেমন হচ্ছে আমরা দেখছি যে বেশিরভাগ বাংলাদেশের রাজনীতি দল শুধু বিএনপি ছাড়া অন্য সব দলই পিআর পদ্ধতি যাচ্ছে, কিন্তু বিএনপি যাচ্ছে না। এখন কি তাহলে তাদের কি সারা দেশের যে সাংগঠনিক অবস্থা তাদের কি কম আছে কিনা, এরকম কি মনে করেন? পিয়ার পদ্ধতি চাওয়ার পিছনে বোঝায় দলীয় দুর্বলতা, তার দ্বারা কোনো আসনে নির্বাচিত হতে পারবেন না। তারা এই পদ্ধতির মানে একটা সুযোগ নিয়ে এমপি হওয়ার যে খায়েশ মেটানো, এটা একটা মানে অসুস্থ একটা বিকৃত পদ্ধতি। এটা জনগণের প্রতিনিধিত্ব করে না, কোনো আসনের প্রতিনিধিত্ব করে না, জনগণ এমপি নির্বাচনের অধিকার হারায়। তো এটা গ্রহণযোগ্য নয়। আর ভাই যেটা বলেছেন যে নির্বাচন হবে কি না, আসলে বর্তমান সংবিধানের অধীনেই বর্তমান সরকার শপথ নিয়েছেন, তাদেরকে বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন করতে হবে, এবং বর্তমান সংবিধানে পিআর পদ্ধতি বলতে কোনো কিছু নাই। তো এভাবে মানে বর্তমান সংবিধান মেনে তারা যেহেতু শপথ নিয়েছেন, বর্তমান উপদেষ্টা পরিষদ এবং অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারেও আমরাও হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমরাও সেই রিটে শরিক ছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল 15তম সংশোধনীর যে মানে সংশোধন, তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে সেটাও সংবিধানের অধীনে হতে হবে এবং আদালতের রায়ের ভিত্তিতে হতে হবে, এবং সেটা ওই সংবিধানের অধীনে নির্বাচন করতে হবে। তাই পিআরেরও সুযোগ নাই এবং নির্বাচন দিতেই হবে। নির্বাচন না দিয়ে অনির্বাচিত সরকার জনপ্রতিনিধিত্বহীন, জনগণের সুখ দুঃখের সাথে সম্পর্কহীন, এবং একটা বর্তমান সরকার একটা লুটতরাজের সরকার, চুরি ডাকাতির সরকার, মুখ সন্ত্রাসের সরকার, দুর্নীতির সরকার, দলীয়করণের সরকারে পরিণত হয়েছে, এবং তারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। এগুলো মানে তারা যে দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তারা দিনরাত চুরি ডাকাতি সাদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, দলীয়করণ করতেছে, সন্ত্রাস চালাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। তো এই ধরনের অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না। আসলে একটা দেশ আছে, এখন রাষ্ট্র নাই। রাষ্ট্র বলতে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেও পড়ে না। তো সেই অবস্থায় খুব দ্রুত নির্বাচন প্রয়োজন, এবং মানে দলনিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত সরকার এবং দলনিরপেক্ষ পক্ষপাতমুক্ত নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন। আর থাম নির্বাচন যদি হয়, মোবাইল নির্বাচন, সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই। ভোটার লিস্ট তো আছেই, সেটা খুব সহজেই ইজিলি করা যায়, সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই। যেহেতু আমি ঘরে বসে ভোট দিতে পারবো, তাই আমার নিরাপত্তারও সমস্যা নাই। দেশে বিদেশে সবাই ভোট দিতে পারবেন। আমরা আসলে এই সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রথম অভিনন্দন জানিয়েছিলাম, আমরা তাদেরকে কিছু 10 দফা করে প্রস্তাবও দিয়েছিলাম আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি। কিন্তু পরবর্তীকালে যখন দেখেছে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন, তারা জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন, তারা একক গোষ্ঠীর একটা স্বৈর রাজনীতি চালু করার চেষ্টা করছেন, রাষ্ট্রকে জবরদখল করার চেষ্টা করছেন, তারা মানবতা বিরোধী কাজ করছেন, তারা গণতন্ত্রকে হত্যা করছেন, তারা দলীয়করণ করছেন, তারা দলীয়করণে বিদ্বেষ ছড়াচ্ছেন, চাকরিচ্যুত করছেন, পুলিশ দিয়ে মিথ্যা মামলা করছেন। তখন আমরা আবার প্রেস ক্লাবের সামনে নভেম্বরে আমরা সমাবেশ করে আমরা বলেছি যে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন, এবং নির্বাচিত সরকার না হলে এই সরকার যতদিন থাকবে প্রতিদিনেই দেশ ধ্বংস হবে, জনগণ ধ্বংস হবে, অর্থনীতি ধ্বংস হবে, নিরাপত্তা ধ্বংস হবে, একটা ক্রাইসিস শুধু বাড়তেই থাকবে। তাই অবিলম্বে নির্বাচনের দাবি এটা বিএনপির নয়, বিএনপিও তখন নির্বাচনের দাবি করে নাই। আমরা বিগত মানে 7-8 মাস ধরেই আমরা সুষ্ঠু নির্বাচনের থাম নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। আজকে একটা অনির্বাচিত জবাবদিহিতাবিহীন একটা নন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট এভাবে এতদিন থাকা, এত মাস থাকা, এভাবে দীর্ঘ থাকা, এটা রাষ্ট্র গণতন্ত্রের জন্য, ধর্মের জন্য, জীবনের জন্য মারাত্মক ধ্বংসাত্মক। এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের চরিত্রটাও ধর্মনিরপেক্ষ নয়, তারা পক্ষপাত তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র হারিয়েছেন, তাদেরকে সংশোধন হতে হবে, এবং তারা এভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবেন না। জনগণকে আমাদের এটা শুধু বিএনপির বা
আমাদের দাবি নয়, এটা জনগণের সবার দাবি যে অবিলম্বে নির্বাচিত সরকার হোক এবং এই ধরনের একটা দুরবস্থার অবসান হোক। আমার সর্বশেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তারা সনদের দাবিতে বিভিন্ন সময় মাঠে নেমেছেন, সনদটা সরকার কেন দিচ্ছে না, বা এই সনদের পক্ষে আপনারা কি রয়েছেন কি? আসলে জুলাই আন্দোলনটা শুরু হয়েছে কোটা আন্দোলন, এটা একটা অরাজনৈতিক আন্দোলন, এটাকে আবার একটা ছাত্র চাকরির কোটা জনগণের সবার নয়, এটা 10%-এরও স্বার্থ বহন করে না। তো এই কোটা আন্দোলনটাকে পরবর্তীকালে যখন সরকারি পক্ষ থেকে নির্যাতন জুলুম চালানো হলো, দলীয় গুন্ডা লেলিয়ে দেওয়া হলো, অপরদিকে পুলিশ গুলি করলো, তখন জনগণ খেপে গেছে। জনগণ আগের থেকে বিক্ষুব্ধ ছিল। জনগণ আগের মানে বিগত সরকারের আগের প্রশাসনের নির্বাচন এবং রাষ্ট্রকে দলীয়করণ, তারাও গুন্ডাতন্ত্র করেছেন, তারাও অন্যায় বিচারের স্বৈরতা করেছেন। এভাবে জনগণ আমরা সবাই ক্ষুব্ধ ছিলাম। কিন্তু জনগণ যখন খুন দেখলো, তখন জনগণ সবাই এই সরকারের পতনের দাবিতে এগিয়ে আসলো। আমরাই প্রথম, আমরা ইনসানিয়ত বিপ্লব প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে আমরা 3 তারিখ সমাবেশ করেছি, আমাদের কাছে সেটা ভিডিও আছে। এরা বর্তমানে যারা এই সমন্বয় চক্র যারা আছেন তাদের আগে তারা তখন 9 দফা দাবির কথা বলছিলেন। আমরাই প্রথম বলেছি সরকারকে পদত্যাগ করতে হবে, তারা রক্ত ঝরিয়েছেন। আমরা পরবর্তীকালে দেখলাম সরকার যদি 10 জন মারেন, তারা 7.62 দিয়ে তারা এখানে জঙ্গিবাদরা, এখানে জামাত শিবিররা অনেক মানুষকে হত্যা করে জনগণকে বিক্ষুব্ধ করেছে। এভাবে এই যে মানে জুলাইতে যা কিছু হত্যাকাণ্ড ঘটেছে এই 5 আগস্টের পূর্ব পর্যন্ত, এই হত্যার সাথে বিগত সরকার যেমন দায়ী আছে, তেমনভাবে আরও অনেকেই দায়ী আছে। বর্তমান ক্ষমতাসীন চক্র অর্থাৎ এই সমন্বয়ক মানে এই চক্র জামাত শিবিরেরা অনেকেই হত্যা করেছে। 5 আগস্ট পুলিশ হত্যা করতে আমরা দেখেছি, জবাই করতে দেখেছি, জীবন্ত পোড়াতে আমরা দেখেছি। তখন তার বিগত সরকার ছিল না। তাহলে এগুলো কারা করেছে সেগুলোর দৃশ্য আমরা তো আর মঙ্গল গ্রহে বাস করি না, আমরা এখান থেকে সবাই দেখেছি, সাংবাদিকরা দেখেছেন, সবাই দেখেন, সবাই জানেন। তো এইভাবে এই জন্য আসলে গণতন্ত্র ফিরে আসে নাই, 1 স্বৈরাচার গিয়ে আরেক স্বৈরাচার আসছে, এক অন্ধকার থেকে আমরা আরেক অন্ধকারে পৌঁছেছি। আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একটা ফ্যাসিবাদী পরিবেশ। আর সনদের যে কথা বলেছেন, যেহেতু কোনো সনদের ভিত্তিতে জুলাই আগস্টের এই আন্দোলন হয় নাই, আগেই সনদ তৈরি করতে হয়। যে এই দফার ভিত্তিতে এই দাবির ভিত্তিতে জনগণকে আহ্বান জানাইতে হয় যে জনগণ ইচ্ছা হলে আসবে, পছন্দ হলে আসবে, না হলে আসবেন না। আগে সনদ না দিয়ে মানে একটা মানে পরিস্থিতির কারণে মধ্যে দিয়ে সেনাবাহিনী যেহেতু বিগত সরকারকে শেষ মুহূর্ত পর্যন্ত আর মানে প্রোটেকশন দেন নাই, সরকার পালাতে বাধ্য হয়েছে, সরকার পতন হয়ে গেছে। তো এখানে এই অবস্থায় আগে সরকার পতন করে পরে এসে ইচ্ছা মতো একটা সনদ দিয়ে দিবেন, এটা অবৈধ। আগে মানে লিপ্টিকোদার করে সন্তান উৎপাদন করে পরে বিয়ের কাবিন, এটা আগের থেকে মানে তখন থেকে এটা গ্রহণযোগ্য না। এটা পূর্বের ডেট দিয়ে আমি সন্তান উৎপাদন করে ফেললাম, পরে আবার 1 বছর পরে বিয়ের সনদ তৈরি করলাম, এইভাবে হয় না। তো এই জন্য সনদ হতে হলে সেটা গণতান্ত্রিক হতে হবে, সব মানুষের অধিকার ভিত্তিক হতে হবে সনদের। আর না হলে তারা সনদের নামে, সংস্কারের নামে আসলে দলীয় মতবাদ, তাদের একটা অসৎ উদ্দেশ্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই জন্য জনগণ, আমরা রাজনৈতিক দল, তাদের চাপিয়ে দেওয়া কোনো সনদ গ্রহণ করব না, এবং সেটা চাপিয়ে দিলেও সেটাও উৎখাত হয়ে যাবে, সেটা বেশি দিন টিকবে না। এইভাবে মানে সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে সংস্কার এবং সনদ সবকিছু সবাইকে নিয়ে করতে হবে। আর না হলে সেগুলো জনগণের সনদ নয়, রাষ্ট্রের সনদ নয়, দলীয় সনদে পরিণত হবে। তো একদলীয় সনদ অন্য কারোর জন্য প্রযোজ্য নয়, গ্রহণযোগ্য নয়, এবং চাপিয়ে দেওয়ার অধিকারও কারো নাই। থ্যাংক ইউ।